নিয়ে খবর প্রকাশিত হবার পরে অনেকে বলছেন তাহলে যে এত আলোচনা সেটার কোনো কিছুই কি নির্বাচনের আগে বাস্তব রূপ নেবে কিনা সে নিয়ে সংশয় তৈরি হয়, এবং অনেকে বলছেন যে তাহলে যারা ক্ষমতায় আসবেন তাদের উপরেই কি সবকিছু নির্ভর করছে কিনা। এই ব্যাপারে কি খুব বড় ধরনের মতপার্থক্য দেখেন নির্বাচনের আগে একটা সমস্যা তৈরি হবার মতো? ইস্যু করা হবে, যেমন পিআরের কথা বললেন, এটা একটা ইস্যু। একইভাবে জুলাই সনদ, গণপরিষদ, নানান রকম ইস্যু আছে। এই ইস্যুগুলো তোলা হবে এবং এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে, আমি যেটা মনে করি, একটা আলাপ আছে এরকম যে বিএনপি তো জাতীয় সরকারের কথা বলছে, তাই না? যারা ক্ষমতায় গেলে তারা বিভিন্ন দল থেকে মানুষজন নেবে, তাহলে ওই জাতীয় সরকারের ফর্মে আমরা এটাকে জাতীয় সংসদই বলি, কিন্তু জাতীয় সংসদ মানে এটা আরেকটা জাতীয়, যে সবাইকে নিয়ে এনে একটা সংসদ কেন হবে না? জামায়াত এনসিপি দুইটা দলেরই একটা কমন সমস্যা আছে, সেটা হলো দুটো দলই তার যে সাইজ, তার যে সম্ভাবনা, এটাকে ওভার এস্টিমেট করেছে। আমার হাইপোথেসিস হচ্ছে জামাত তাদের ফেসবুকে, ইউটিউবে তাদের প্রচুর সিন্ডিকেটেড মুভমেন্ট আছে, করতে করতে না, যেমন আমি আপনাকে বলি, আপনি আজকে একটা পোল করেন যে আগামী নির্বাচনে কে জিতবে, নাম্বার দেন দলগুলোর নাম, দুদিন সময় দেন, দেখবেন জামাত বিএনপি চাইতে দ্বিগুণ তিনগুণ ভোট পাচ্ছে। মানে ওদের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা, আপনার প্রচুর ফলোয়ার আছে, আপনার অনেকে ভোট দেবে। তো এখন হয় কি, আমি দেখেছি আমার আশপাশে পরিচিত মানুষজন, আমাদের তো ইকো চেম্বারে থাকি সোশ্যাল মিডিয়ায়, তারা মনে করেন যে আমার 70-80টা সিট পেয়ে যেতে পারে। আমি যে আমাদের লোকজনের সাথে কথা বলে দেখেছি, তারা কিন্তু একইভাবেই আমরা শো করি সেই প্রসঙ্গে। এখন আমার বিবেচনা ওনারা সিট পাবে তো 15টা সর্বোচ্চ, 10টা থেকে 15টা। বেশি দিলেন, বেশি দিলাম। আচ্ছা, একই কথা জামাতপন্থী লোক। আচ্ছা আচ্ছা, একই কথা এনসিপির ক্ষেত্রে। এনসিপিও খেয়াল করবেন, দলটা শুরু করেছে বিরাট একটা লঞ্চিং দিয়ে। এনসিপি হওয়ার আগেই তাদের দুটো সংগঠন ঢাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো কমার্শিয়াল স্পেসে অফিস করেছেন। বাংলাদেশের দলের লঞ্চিং এভাবে হয় না। এক্সট্রাভ্যাগান্ট একটা ইফতার পার্টি করেছেন, যেখানে যেখানে যাচ্ছেন সেখানে বিরাট শোডাউনের চেষ্টা, আমরা কথ্য ভাষায় যেটা বলি। এখন তাদেরও তো নির্বাচনে কিছু পারফর্ম করে দেখাতে হবে। যেমন আমি মনে করি, আপনি 70-80টার হাইপ তৈরির পর যদি 10-15 সিট পান, আপনার রাজনীতি হুমকির মুখে পড়ে যাবে, মারাত্মক। ফলে এই যাবতীয় চাপগুলো তৈরি হচ্ছে ওই কারণে। একইভাবে আমি ওই জুলাই সনদও কীভাবে করতে হবে, বাস্তবায়ন কীভাবে করতে হবে, শর্তগুলো আসছে আসলে মূলত এই। অথচ আপনি আইনের ছাত্র, আপনি খুবই প্রতিষ্ঠিত আইনজীবী, আপনি খুব ভালোভাবে জানেন সাংবিধানিক ইস্যু ছাড়া তো আরও অসংখ্য আইনি সংস্কারের কথা আছে, যেগুলো প্রত্যেকটা, যেগুলো একমত হয়েছে, প্রত্যেকটা সরকার অধ্যাদেশ জারি করে ফেলতে পারেন। এবং পরবর্তীতে কোনো সরকার যদি সেটাকে নেক্সট সংসদে আইনে পরিণত করেন, আমরা আছি। কারণ আপনি ধরুন, আমরা কাগজে কলমে ধরে নিলাম যে বিএনপি ক্ষমতা এসছে, আপনি তো অ্যাগ্রি করেছিলেন যেটা করবেন, করছেন না কেন? আমরা করতেই পারবো। সো ওগুলো তো সব করে ফেলা সম্ভব। বাকি থাকবে কি কিছু সাংবিধানিক সংস্কার, তাই তো? সেটা নিয়ে কিছু ডিবেট আছে, সেগুলো পরে হবে না, এখন কিভাবে করবে নানান আলাপ আলোচনা আছে। সুতরাং এটা এত মেজর জটিলতার জায়গাও না, কিন্তু যে বলছিল জটিলতার মতো করে পোট্রে করা হচ্ছে আমাদের সামনে। আমি একটা কথা বলে খুব খোলাখুলি বলি, এই চাপটা যদি কিছু রাজনৈতিক লেভারেজ পাওয়ার জন্য হয়, ওকে উইথ দ্যাট, এটা হয় রাজনীতিতে। যেহেতু বিএনপিকে এখন চাপ দিতে হবে এবং জাতীয় পার্টি নিষিদ্ধতার সাথে এটা একটা জরুরি কারণ। এখনও জাতীয় পার্টি থাকলে জামাত থার্ড হয়ে যেতে পারে। আরেকটা বড় কারণ হচ্ছে জাতীয় পার্টি যদি না থাকে, বাকি দলগুলো বিএনপির উপরে তীব্র চাপ দিতে পারে যে আমরা যদি নির্বাচনে না যাই তাহলে কিন্তু বিএনপির জন্য খুব মেজর একটা প্রবলেম, বিপক্ষে কেউ নাই। এখানে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে যে জাতীয় পার্টি কি শুধুই জাতীয় পার্টি হিসেবে নির্বাচনে থাকবে, নাকি জাতীয় পার্টি আসলে আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে? কোনো সমস্যা নাই তো। আমি যদি এখন খোলাখুলি বলি, আওয়ামী লীগের নিষিদ্ধতা নিয়ে আলাপ আছে, ওইটার বিচার হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে। ধরেন গোপালগঞ্জে একজন কলেজ টিচার, উনি আওয়ামী লীগের কোনো পোস্টে ছিলেন না, উনি আওয়ামী লীগ সমর্থক হিসাবে এলাকার লোকজন চেনেন, উনি তো স্বতন্ত্র দাঁড়াতে পারেন না? আপনি ওনাকে কিসের ভিত্তিতে ওনাকে বাতিল করবেন, না করবেন? দেখা গেছে যে কোনো একদিন আওয়ামী লীগের একটা সভায় উনি গেছেন, এই ভিত্তিতে তো আপনি পারেন না। আপনাকে আইন দিয়ে চলতে হবে, আপনার পছন্দ না হলে তো পারমিট করতে হবে। হ্যাঁ, তাদের লাঙ্গল নিয়ে দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি এটা প্রিভেন্ট কীভাবে করবেন, কেন করবেন? আমি সরিয়ে রাখি, ওনাকে কি ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করতে দেওয়া যাবে না? যিনি ইভেন আওয়ামী লীগের যদি পদে থাকা কেউ হয়, যার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ নেই, যিনি ফেরারি না, এই যে আজকে যেগুলো হয়েছে সব যদি হয়ে থাকে, ক্রাইটেরিয়া ফুলফিল করলে উনি নির্বাচন করতে কেন পারবেন না? আমি বারবার একটা কথা বলছি, আওয়ামী লীগের নিষিদ্ধতা কোর্টে আছে, কোর্টে সেটার ডিসিশন হবে, সেই বিচারে যদি নিষিদ্ধ হবে। এখন কার্যক্রম বন্ধ আছে, দলের নামে তারা এবার নির্বাচন করতে পারছে না, আই এম ফাইন উইথ দ্যাট। কিন্তু আওয়ামী লীগের বাকি সব কেউ যদি ক্রাইটেরিয়া ঠিকঠাক মতো ম্যাচ করে, উনি নির্বাচন করবেন তো। সুতরাং যদি করে, জাতীয় পার্টি থেকে করবে, আমাদের মেনে নিতে হবে। আমরা ডেমোক্রেসির কথা বলি, কিন্তু আমরা আমার যেটার সাথে একমত না বা পছন্দসই না সেটাও মেনে নেব না, এটা তো হতে পারে না। আমি একটা ছোটো উদাহরণ দিই, আমি আজকে একটা ছোটো কথা বলছিলাম এটা নিয়ে। ধরেন আজকে আপিল বিভাগ যদি বলতো ডাকসু নির্বাচন স্থগিতই থাকবে, আমরা কি করতাম? এই আপিল বিভাগ তো হাসিনার আপিল বিভাগ না, এই আপিল বিভাগ নবগঠিত আপিল বিভাগ, বলতেই তো পারে। আমাদের মেনে নিতে হবে ফর গডস সেক যে আদালত বলে একটা জিনিস আছে, ওখানে আমার পছন্দসই রায় নাও হতে পারে। হাইকোর্টের রায়ের পর এরকম একজনের মন্তব্য ফেসবুকে ছড়ালো না যে ডাকসু স্থগিত না, দরকার হাইকোর্ট স্থগিত করে দেবো। মানে আমাদের তো এই মেন্টালিটি রয়ে গেছে। আমাদের বুঝতে হবে যে ডেমোক্রেটিক কান্ট্রি কীভাবে রান করে। আমার অপছন্দসই আছে, আওয়ামী লীগের ওই লোক আওয়ামী লীগ করে আমি জানি,
তার বিরুদ্ধে এটা নাই, উনি নির্বাচন করলে আমাকে অ্যাকসেপ্ট করে, এবং উনি যদি নির্বাচিত হয়ে পার্লামেন্টে আসে স্বতন্ত্র হিসাবে আমি যদি বলি বা লাঙ্গল নিয়ে, আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে।